এই লোকটা সাধারণত একজন মার্শাল আর্ট ছিল। সে এতটাই গরিব ছিল যে সবাই তাকে অবহেলা করত। মানুষের অবহেলা সহ্য করতে না পেরে একদিন সেই পরিকল্পনা করে আর্জেন্টিনার সবথেকে বড় ব্যাংকে ডাকাতি করবে। এজন্য সে একটা টিম গঠন করে আরও নিখুঁত পরিকল্পনা করে যে সুড়ঙ্গের ভিতর দিয়ে ব্যাংকের ভল্টে প্রবেশ করবে আর সেখানে যত টাকা পয়সা সোনাদানা আছে সবকিছু নিয়ে পালিয়ে যাবে। কিন্তু তাদের এই পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন হয়েছিল জানতে হলে আপনাকে পুরো মুভিটি দেখতে হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মুভির গল্পটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একজন লোককে দেখতে পাই যার নাম ছিল ফরেন। সে একটা মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে মানুষদেরকে প্রশিক্ষণ দেয়, তবে সে মাঝে মধ্যে ছোটখাটো চুরি করে থাকে। রাতের বেলায় প্রশিক্ষণ শেষে সে যখন বাসায় ফিরছিল তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। তাই সে তখন দৌড়ে একটা যাত্রী ছাউনিতে এসে সিগারেট ধরিয়ে সেটা খেতে থাকে। আর তখন হঠাৎ করে একটি গাড়ি এসে তাকে ভিজিয়ে দেয়, সেই সাথে সিগারেটটাও ভিজে যায়। রাগে দুঃখে সে সিগারেটটা পানিতে ফেলে দেয়। বৃষ্টির পানিতে সিগারেটটা ভেসে ভেসে চলে যাচ্ছিল। ফরেন তখন কিছু একটা চিন্তা করে সেই ভেসে যাওয়া সিগারেটের পিছনে যেতে থাকে। কিছুক্ষণ পরে সে একটা ম্যানহোলের ঢাকনার কাছে এসে পৌঁছায়। আর এরপর সে পিছনে তাকিয়ে দেখে যে এই ম্যানহোলটি সোজা ব্যাংক অফ রিও থেকে এসেছে। সে তখন দৌড়ে ওই লাইনে থাকা সকল ম্যানহোলের কাছে যেতে শুরু করে। সে খেয়াল করে যে সমস্ত পানি ম্যানহোল থেকে সোজা একটা ফাঁকা জায়গায় গিয়ে পড়েছে। তাই সে তখন রাস্তাটা চেক করার জন্য ম্যানহোলের ভিতরটা ভালো মতো দেখে আসে। আর তখন সে মনে মনে ব্যাংক ডাকাতির একটা মাস্টার প্ল্যান করে ফেলে। বাসায় ফিরে এসে হানি নামে তার এক বন্ধুর সাথে তার এই ডাকাতি প্ল্যানের কথা শেয়ার করে। কিন্তু তখন তার বন্ধু বলে, নিশ্চয়ই তোর মাথা খারাপ হয়ে গিয়েছে। ছোটখাটো চুরি করা আলাদা জিনিস, আর এই ব্যাংকে চুরি করলে আমরা সবাই ধরা পড়ে যাব। আর তাছাড়া ওই ম্যানহোল থেকে মাটি খুঁড়ে ব্যাংক পর্যন্ত যেতে হলে আমাদের বেশ কিছু জিনিসপত্র কিনতে হবে। সেই টাকা পয়সা আমাদের কাছে নেই। সবার আগে আমাদের একজন ভালো ইনভেস্টর খুঁজতে হবে। ফরেন তার এই প্ল্যানের কথা গির্জায় গিয়ে তার আরেক বন্ধুকে বলে, তবে তার কাছেও আসলে অত টাকা পয়সা ছিল না। সে তখন বলে, হয়তো আমি তোমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না, তবে আমি মারিও নামের এক লোকের সন্ধান দিতে পারবো যে হয়তো তোমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবে। অন্যদিকে দেখা যায় মারিও কিছু আইনি সাহায্য নেওয়ার জন্য একজন উকিলের চেম্বারে এসেছে। সে তাকে ফি হিসেবে $2000 দেয়, কিন্তু উকিল বলে, আমার ফি তো $2000 মাত্র। মারিও তখন বলে, হয়তো ফোনে ভুল শুনেছিলাম, তাই এতগুলো টাকা নিয়ে এসেছি। সে তখন বলে, দেখুন, এতগুলো টাকা নিয়ে বাড়ি ফিরে যাওয়া আসলে আমার পক্ষে সম্ভব নয়, কেননা এটা আমার জন্য অনেক বেশি রিস্ক হয়ে যাবে। তাই বরং এই টাকাগুলো আপনাদের বোল্টে জমা রেখে দিন, আর পরবর্তীতে আমি আমার টাকাগুলো আপনার কাছ থেকে নিয়ে গেলাম। মহিলাটি তখন তার কথায় রাজি হয়ে যায়। সেও উকিলের চেম্বার থেকে ফিরে তার মেয়ের সাথে দেখা করতে যায়। তার মেয়ে একটা সেলুনে কাজ করত। সে তার মেয়েকে বলে, আমি ছোটখাটো একটা চাকরি নিয়েছি আর এখন থেকে ভালোভাবে জীবনযাপন করব। তার মেয়ে জানতো তার বাবা বেশি একটা ভালো মানুষ না, তাই সে তার বাবার কাছ থেকে আলাদা বসবাস করত। মারিও সেলুন থেকে যাওয়ার সময় তার মেয়ের জন্য কিছু টাকা রেখে যায়। রাতের বেলা সে চুপি চুপি বিল্ডিং এর একটা পাইপ দিয়ে সেই উকিলের চেম্বারে প্রবেশ করে। তারপর সে একটা ড্রিল মেশিন দিয়ে বোল্ট কাটে। আসলে সে দিনের বেলা যে টাকাগুলো এখানে রাখতে দিয়েছিল সেই টাকার ভিতরে সে একটা সেন্সর লুকিয়ে রেখেছিল, তাই সে তখন খুব সহজে ওই বোল্ট খুঁজে পায়। সে যখন টাকাগুলো নিয়ে বের হয়ে যাচ্ছিল তখনই বাহিরে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। সে দেখতে পায় বাহিরে একটা মেয়ে অফিস পরিষ্কার করছে। এখন সে তো ধরা পড়ে যাবে, তাই সে তখন বুদ্ধি করে ওখানকার একটা ফাইল হাতে নিয়ে খুব ভাবসাপ নিয়ে বাহিরে এসে বলতে থাকে, আমি অফিসে আজকেই নতুন জয়েন করেছি, কিন্তু আমি অন্য একটা ফাইল খুঁজে পাচ্ছি না। তুমি কি জানো ওই ফাইলটা কোথায়? সে এত কনফিডেন্সের সাথে কথা বলে যে মেয়েটিও বুঝতে পারে না যে সে আসলে একজন চোর। সে তাকে বোকা বানিয়ে ওখান থেকে টাকাগুলো নিয়ে চলে আসে। সেদিন রাতের বেলায় ফরেন তাকে ফলো করতে করতে ওখানে এসে কল করে বলে, তুমি এখন একটা দোকানের সামনে আছো, তোমার কাছে আমি একটা সাহায্যের জন্য এসেছি। মারিও এসে তার গ্লাস ভেঙে বলতে থাকে, নিশ্চয়ই তুই পুলিশের লোক। কিন্তু ফরেন বলে, না, আমি পুলিশের কেউ না, তবে তোমার কাছে একটা কাজের জন্য এসেছি। মারিও তার কোনো কথায় বিশ্বাস করে না। সে ওখান থেকে চলে যায়। বাসায় ফিরে সে যখন তার ভয়েস কলগুলো চেক করছিল তখন সে শুনতে পায় যে ফরেন একটা ভয়েস মেল দিয়েছে। বিকেল 5টায় একটি কফি শপে সে তার সাথে দেখা করতে চায়। তখন মারিও বুঝতে পারে যে ফরেন আসলে পুলিশের কেউ না, তাই বিকেলবেলা একটি ক্যাফে তারা দুজন দেখা করে। ফরেন তখন তার ডাকাতির প্ল্যানগুলো খুলে বলে। তখন মারিও বলে, আমি ছোটখাটো চুরি করে কোনো মতে বেঁচে থাকি, আর তাছাড়া এত টাকা পয়সা আমার কাছে নেই। কিন্তু ফরেন তাকে বলে, যদি আমরা এই ডাকাতি করতে পারি তাহলে আমরা সবাই অনেক বড়লোক হয়ে যাব।
তারা গাড়িতে করে ব্যাংকের সামনে এসে দাঁড়ায়। ফরেন তখন গাড়ি থেকে চুপি চুপি নেমে একটি ফিতা ওই ম্যানহোলের ভিতরে ঝুলিয়ে দেয়। তারপর তারা সেই ম্যানহোলের রাস্তায় প্রবেশ করে। কিছুটা পথ আগানোর পর তারা সেই ফিতাটি দেখতে পায়। ফরেন তখন মারিওকে বলতে থাকে, আমরা কোটিপতি হওয়া থেকে মাত্র 18 মিটার দূরে। পরের দিন তারা 3 বন্ধু মিলে ডাকাতির প্ল্যান করতে শুরু করে। ফরেন বলে, সবার আগে আমাদেরকে ব্যাংকের সমস্ত লোকেশন খুব ভালোভাবে জেনে নিতে হবে। তাই পরের দিন সে ব্যাংকের সামনে গিয়ে লুকিয়ে লুকিয়ে ছবি তুলতে থাকে। ভিতরে গিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে প্রতিটি জায়গার ছবি তুলতে শুরু করে। কিন্তু একজন গার্ড তাকে সন্দেহ করে পুলিশকে কল দেয়, আর একটু পরেই ওখানে পুলিশ চলে আসে। ফরেনকে তারা সন্দেহ করে তাদের ব্যাংকের বেসমেন্টের কাছে নিয়ে আসে। এরপর তার চেকিং করা হয়। সে তখন বুদ্ধি করে তার ক্যামেরার মেমোরি কার্ডটি তার হাতে লুকিয়ে রেখেছিল। পুলিশ তখন তার ক্যামেরা চেক করে দেখতে পায় সেখানে কিছুই ছিল না। তারপর তারা তাকে সেখান থেকে ছেড়ে দেয়, আর এই সুযোগে ওই ব্যাংকের নিচতলা কেমন সেটাও দেখে ফেলে। তারপর ফিরে এসে একটা নকশা তৈরি করে। সে সবাইকে বুঝাতে থাকে, ম্যানহোলের ভিতর দিয়ে সুড়ঙ্গ করলে ওই রুমে প্রবেশ করব যেখানে পুলিশ আমাকে আটকে রেখেছিল। তবে ম্যানহোল থেকে ব্যাংকের দূরত্ব আলাদা একটা উপায় মেপে বের করতে হবে। তাই পরের দিন তাদের টিমের একজন লোক একটা সাইকেল নিয়ে এসে ম্যানহোল থেকে ব্যাংকের দূরত্ব মেপে নেয়। আসলে কতবার সাইকেলের চাকা ঘুরছে সেই চাকার মার্ক করে সেটা তারা বের করে ফেলে। তার পরের দিন সবাই বসে প্ল্যান করতে। তখন তাদের মধ্যে একজন বলে, সবকিছু ঠিক আছে, কিন্তু ভোল্টের মধ্যে যে লকারগুলো আছে সেগুলো কিভাবে খুলবো? তখন ফরেন বলে, লকারগুলো খুলতে হলে আমাদের প্রায় 1 মিনিট সময় লাগবে। আমরা সব মিলিয়ে প্রায় 7 ঘন্টা ওই ব্যাংকের মধ্যে অবস্থান করব। কিন্তু ভোল্টের লকারগুলো দেখতে কেমন তারা কেউ জানে না। সেজন্য অন্য কোনো ব্যাংকের ভিতরে গিয়ে সেই ব্যাংকের লকার সিস্টেম দেখে আসতে হবে। এজন্য মারিও সেই ব্যাংকের পাশে একটি ব্যাংকে গিয়ে বলে, আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে, সেগুলো রাখবো। যার ফলে ব্যাংকের ভোল্টের লকারগুলো কেমন হয় সেটা খুব ভালো মতো দেখে আসে। এরপর তারা তাদের পরিচিত এক ড্রাইভারের গাড়ি ভাড়া করে। আসলে ওই গাড়িটি ছিল খুবই ভাঙাচোরা। ড্রাইভারটি এই গাড়িটি চুরি করে এনেছিল। তারা অনেকক্ষণ ধরে কারোর জন্য অপেক্ষা করছিল। তবে কিছুক্ষণ পরে ওখানে পুলিশ চলে আসে। তাদেরকে দেখার পর ওখানে একজন মহিলা সন্দেহের বশবর্তী হয়ে কল দিয়েছিল পুলিশকে। কিছুক্ষণের মধ্যে তাদের দলের সেই লোক ওখানে তার ওয়াইফকে নিয়ে চলে আসে। সে এসে পুলিশকে বলে, ওরা আমার পরিচিত লোক আর আমার বাসা এখানে। পুলিশ এই কথা শুনে তাদেরকে ছেড়ে দেয়। এরপর তারা কয়েকজন মিলে সেই ম্যানহোলের ঢাকনা উঠিয়ে প্রতিদিন একটু একটু করে মাটি খুঁড়ত। তখনও মারিও বারবার ফরেনের কাছে জানতে চায় কিভাবে ব্যাংকের লকার খুলবে, কিন্তু সে তখনও এই ব্যাপারে কিছুই ভাবেনি। এই কথা শুনে মারিও রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। যাই হোক, পরের দিন রাতে ফরেন তার গার্লফ্রেন্ডের সাথে শুয়ে শুয়ে গল্প করছিল। তখন তার মাথায় একটা চমৎকার বুদ্ধি আসে। সে ওই রাতের বেলা তখন মারিওর বাসায় চলে যায়। সে তাকে বলে, আমার মাথায় চমৎকার একটা বুদ্ধি এসেছে। রাতের বেলা যখন ব্যাংক বন্ধ থাকে তখন তার সিকিউরিটি অনেক বেশি থাকে, কিন্তু যখন ব্যাংক খোলা থাকে তখন তার সিকিউরিটি তত বেশি থাকে না। আর সেই সময় ব্যাংকের ভোল্টটা খোলা থাকে। আমরা রাতের বেলা চুরি না করে বরং দিনের বেলা চুরি করব। সে তখন একটা নকশা দেখিয়ে বলে, আমরা সবার সামনে দিয়ে ব্যাংকে প্রবেশ করব আর টাকা পয়সা নিয়ে ওই সুড়ঙ্গ দিয়ে বের হয়ে আসব। এমন চমৎকার আইডিয়া শুনে মারিও অনেক খুশি হয়ে যায়। তারপর তারা সবাই তাদের প্ল্যান মতো প্রস্তুতি নিতে শুরু করে। কয়েকদিন প্রস্তুতি নেওয়ার পরে চলে আসে তাদের চুরির সেই ঐতিহাসিক দিনটি। তারা দুটি দলে ভাগ হয়ে যায়, একজন সুড়ঙ্গের নিচে আর একজন ছদ্মবেশে ব্যাংকের ভেতরে। তারা সিঁড়ির ওখানে দাঁড়িয়ে মাস্ক টুপি পরে নেয়। তারা 2 ভাগে বিভক্ত হয়ে সবাইকে জিম্মি করে বলতে থাকে, সবাই ফ্লোরে শুয়ে যাও। মানুষজন তখন ভয়ে চুপচাপ হয়ে শুয়ে পড়ে। তারা ক্যাশিয়ারের কাছে গিয়ে টাকাগুলো ব্রিফকেসে ভরতে বলে। উপায় না পেয়ে ভয়ে ভয়ে তারা টাকাগুলো ভরে দেয়। ব্যাংকের সিসিটিভি অফিসার তাদেরকে দেখে পুলিশকে কল করে। তাদের মধ্যে একজন লোক গিয়ে ব্যাংকের মেইন গেটের তালা দিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে ওখানে পুলিশ চলে আসে। তখন তারা ব্যাংকের ভেতর থেকে একজনকে জিম্মি করে বাইরে নিয়ে আসে আর পুলিশকে বলতে থাকে, যদি কোনো ধরনের চালাকি করা হয় তাহলে তারা তাকে মেরে ফেলবে। তারা তখন পুলিশের মনের ভেতর একটি ভয় ঢুকিয়ে ওই লোকটাকে নিয়ে আবারও চলে আসে। মারিও সিকিউরিটির কাছ থেকে মোবাইলটা নিয়ে তার নিজের কাছে রেখে দেয়। তার পিস্তলের ম্যাগাজিন খালি করে তাকে দিয়ে বাহিরে পাঠিয়ে দেয়। ততক্ষণে ওখানে আরও পুলিশ সহ কয়েকজন স্পেশাল ফোর্স চলে আসে। ব্যাংকের সিকিউরিটি গার্ড বাহিরে বের হয়ে পুলিশদের কাছে সবকিছু খুলে বলে। তখন পুলিশ অফিসার মনে করে হয়তো তারা কোনো ছোটখাটো চোর। অন্যদিকে তাদের দলের একজন সুড়ঙ্গ দিয়ে দেয়াল ভেঙে ভোল্টের মধ্যে প্রবেশ করে। এরপর তারা গিয়ে তাদের সমস্ত যন্ত্রপাতি নিয়ে ভোল্টের মধ্যে চলে যায়। ছোট ছোট লকারগুলো খোলার জন্য তারা একটা স্পেশাল মেশিন নিয়ে আসে। সেই মেশিন দিয়ে তারা মাত্র 7 সেকেন্ডে একটি করে লকার খুলতে পারে। লকারগুলো খুলে তারা সেগুলোতে টাকা আর স্বর্ণবড়ি খুঁজে পায়। অন্যদিকে বাকি কয়েকজন উপরের দিকে নজর রাখছে।
কিছুক্ষণ পরে তারা টের পায় যে ছাদের উপরে কয়েকজন পুলিশ উঠেছে। আর ঠিক তখনই তার রেখে যাওয়া সেই ফোনটিতে বাহিরে থেকে পুলিশ অফিসারকে কল দেয়। মারিও তখন বলে, যদি আমাদের সঙ্গে কোনো ধরনের চালাকি করা হয় আর ছাদের উপরে যে কয়েকজন পুলিশ আছে তাদেরকে যদি নামিয়ে না দেওয়া হয় তাহলে এখানে সবাইকে মেরে ফেলবো। পুলিশ অফিসার তখন ছাদের উপরে থাকা পুলিশদেরকে নামিয়ে দেয়। তারপর সে বলে, আমি দ্রুত উকিলের সঙ্গে কথা বলতে চাই। আসলে এসব কিছুই তাদের একটা প্ল্যান ছিল। মারিও আগে এই ব্যাপারে ট্রেনিং দিয়েছিল, কিভাবে সে পুলিশ অফিসারের সঙ্গে কথা বলবে। যেভাবেই হোক পুলিশের সময় নষ্ট করতে হবে। পুলিশ অফিসার তখন উকিলকে নিয়ে আসে। অন্যদিকে ভোল্টের ভিতরে থাকা পুরোদমে এক এক করে লকার খুলতে থাকে। কিছুক্ষণ পর মারিও আবারও পুলিশকে কল করে উকিলের কথা জানতে চায়, কিন্তু পুলিশ তখন বলে উকিলকে আনার ব্যবস্থা করছে। তবে তোমরা যদি শান্তিপূর্ণভাবে সবকিছু শেষ করতে চাও তাহলে একজন বন্দীকে বাইরে বের করে দাও। মারিও নিজেও তখন এটাই চাচ্ছিল। তখন সে একটা ছেলেকে বাইরে বের করে দেয়, কিন্তু ছেলেটিকে যখন জিজ্ঞাসা করা হয় সে ভয়ে কিছুই বলতে পারে না। ইতিমধ্যে ওখানে পুলিশের আরও অনেক ইউনিট চলে আসে। তারা কোনোভাবেই ব্যাংকের ভেতরে প্রবেশ করার সাহস পাচ্ছিল না, কেননা সিকিউরিটি গার্ড বলেছিল ডাকাতের কাছে বিভিন্ন অস্ত্র রয়েছে, তাই তারা ভেতরে যাওয়ার সাহস করে না। মারিও তখন সকল বন্দীদের চোখে চোখে রাখছিল। লকার খোলার এক পর্যায়ে হঠাৎ করে মেশিনটি বন্ধ হয়ে যায়। আসলে এতগুলো লকার খোলার জন্য মেশিনটি গরম হয়ে গিয়েছিল। তাই মারিওকে ফোন করে জানানো হয় আরও অনেক সময় লাগবে, তুমি যেভাবে হোক পুলিশদেরকে বিভ্রান্ত করো। কিছুক্ষণ পরেই পুলিশেরা মারিওকে কল দেয় উকিলের সঙ্গে কথা বলার জন্য। তখন মারিও উকিলকে বকা দিতে থাকে আর বলে, তোর জন্য আমি কয়েক বছর জেল খেটেছি। তখন সে চালাকি করে আর একজন উকিলের নাম বলে আর বলে, আমি শুধুমাত্র সেই উকিলের সঙ্গে কথা বলতে চাই। পুলিশের কাছে ফোন দিলে সে তাকে একটা উকিলের নাম্বার দেয়। উকিলের ওই নম্বরে কল করলে দেখা যায় সেটা মারিওর আরও একটা নম্বর। সে তার মুখের মধ্যে ললিপপ দিয়ে উকিলের মতো কথা বলতে থাকে। তখন পুলিশ বলে, প্লিজ আপনি তাড়াতাড়ি চলে আসুন। মারিও তখন বলে, চিন্তার কারণ নেই, আমি তাড়াতাড়ি চলে আসব। সে এভাবে পুলিশদেরকে বোকা বানাতে থাকে। অন্যদিকে তাদের সেই মেশিনটি আবারও ঠিক হয়ে যায়। এবার তারা আবারও সোনাদানা টাকা পয়সা বের করতে শুরু করে। এভাবে তারা প্রায় 7 ঘন্টা ব্যাংকের ভেতরে সমস্ত টাকা লুট করে ব্যাগ ভর্তি করতে থাকে। এদিকে পুলিশেরা ভেবেছিল তারা সামনের গেট দিয়ে বের হবে। তখন মারিও পুলিশকে ফোন করে বলে, আমরা তো অনেকক্ষণ ধরেই আটকে আছি, তাই আমাদের জন্য কয়েকটা পিৎজার ব্যবস্থা করো আর তাড়াতাড়ি উকিলের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দাও। বোকা পুলিশ অফিসার তাদের এই চালাকির কথা আসলে বুঝতে পারে না। এদিকে মারিও সকল বন্দীদেরকে বলে, তোমরা কখনো উপরের দিকে তাকাবে না, চুপচাপ করে ফ্লোরে শুয়ে থাকো। তারপর তারা একটি কাপড়ের উপর সমস্ত অস্ত্রগুলো জমা দেয়। আসলে তাদের সমস্ত বন্দুকগুলো নকল ছিল, আর এটা করেছিল এই জন্য যে যদি তারা ধরা পড়ে তাহলে তাদের সাজা অনেক কম হবে। এরপর তারা সবাই ওই সুড়ঙ্গ দিয়ে বাহিরে বের হতে শুরু করে আর একটা লকারের বক্স ওই সুড়ঙ্গের পথে আটকে দেয়। তারা সেই জায়গাটা এমনভাবে পরিষ্কার করে রাখে যেন কেউ আসলে বুঝতেই পারবে না হঠাৎ করে তারা কোথায় উদা হয়ে গেল। অন্যদিকে সেই পিৎজা যখন চলে আসে তখন পুলিশ অফিসার খেয়াল করে ওখানে ম্যানহোলে ঢাকনা রয়েছে। এরপর ব্যাংকের লোকেরা যখন দেখে ভিতরে আর কেউ নেই তখন তারা তাদের স্বজনদেরকে ফোন করতে থাকে। এটা দেখে পুলিশেরা দ্রুত ব্যাংকের ভিতরে প্রবেশ করে। তারা ভিতরে গিয়ে দেখে সেখানে কেউ নেই। তখন পায়ের ছাপ ফলো করতে করতে লকারের বক্সটা সরিয়ে দেখে সেখানে বিশাল সুড়ঙ্গ রয়েছে আর সুড়ঙ্গের মুখে একটা বোমা বেঁধে রাখা হয়েছে। কিছুক্ষণ পর কয়েকজন পুলিশ তাকে ফোন করে বলে ডাকাতেরা যে অস্ত্রগুলো রেখেছিল সেগুলো সব নকল। তখন পুলিশ বুঝে যায় যে এই বোমাটাও নকল। তখন সে বোমাটা খুলে ভিতরে প্রবেশ করে, কিন্তু ফরেনদের নৌকা কোনোভাবেই চালু হচ্ছিল না। তাই তারা কোনো উপায় না পেয়ে বৈঠা বেয়ে নৌকা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। তারা হয়তো সুড়ঙ্গের শেষ মাথায় যে নদী রয়েছে তারা হয়তো সেখান থেকে বের হচ্ছে, কিন্তু এরা তো ছিল প্রচণ্ড লেভেলের চালাক। তারা বরঞ্চ উল্টো পথে গিয়ে ভাঙাচোরা একটা মই দিয়ে টাকাগুলো উপরে ওঠাতে শুরু করে। সবকিছু ঠিকঠাক করার পর তারা যখন চলে যাবে ঠিক তখনই সেখানে একটা পুলিশের গাড়ি চলে আসে। তারা মনে করে এবার হয়তো তারা ধরা পড়ে যাবে, কিন্তু পুলিশ অফিসাররা এই ভাঙাচোরা গাড়ি খেয়ালই করে না। তারা ওখান থেকে চলে যায়। তারা তাদের সমস্ত টাকা পয়সা সোনাদানা সামনে রেখে চোখ ভরে দেখতে থাকে। এমনকি তারা যে গাড়িটা নিয়ে চুরি করেছিল সেটাও পুড়িয়ে দেয়। প্রত্যেকে টাকা পয়সা ভাগ করে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। আসলে এই ব্যাংকে যারা টাকা রেখেছিল প্রত্যেকের টাকার ইন্স্যুরেন্স করা ছিল, তাই সাধারণ মানুষেরা টাকাগুলো ঠিকই ফেরত পাবে। মাঝখান দিয়ে বাস খেয়ে যায় ইন্স্যুরেন্স কোম্পানি। অন্যদিকে পুলিশ একদমই বসে নেই। তারা দিনরাত ডাকাতদের খুঁজে বেড়াচ্ছে। তাদের মধ্যে থেকে একজন খুবই দামি গাড়ি কিনে বেপরোয়া জীবনযাপন করছিল। তার ওয়াইফের সঙ্গে তার ঝামেলা হলে সে পুলিশকে সব জানিয়ে দেয়। ব্যাংক ডাকাতির সঙ্গে তার হাজবেন্ড জড়িত ছিল।
পুলিশ তখন তার কথা মতো তার স্বামীকে গ্রেফতার করে ফেলে। এরপর এক এক করে তাদের প্রত্যেককেই পুলিশ গ্রেফতার করে ফেলে। এদিকে ফরহান অন্য দেশে গিয়ে পাহাড়ে সময় কাটাচ্ছিল। পুলিশ গিয়ে তাকেও ধরে ফেলে। পুলিশ বাড়িতে গিয়ে অল্প কিছু টাকা পায়। এজন্য তাদের সবারই অল্প পরিমাণ সাজা হয়। কয়েক বছর পর তারা এক এক করে সবাই মুক্ত হয়ে যায়। মারিও একটা লাল গাড়িতে করে তাদেরকে নিতে আসে। আসলে তারা জানতো একদিন না একদিন তারা ঠিকই ধরা পড়ে যাবে, তাই চালাকি করে তাদের সমস্ত টাকা পয়সা অন্য একটা জায়গায় লুকিয়ে রেখেছিল। জেল থেকে বের হয়ে তারা টাকা পয়সাগুলো ফিরে পায়, আর এভাবে তারা সফল হয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।